অনুব্রত মণ্ডলী তো আসল কথাটা বলে দিলেন যে এই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হয়নি। উনি তো একটা প্রেডিক্ট করেছেন তৃণমূল 20-25টা আসন পাবে। 93% ভোট, এই ভোট কিন্তু প্রতিষ্ঠানের পক্ষে নয়। আমার যেটা ধারণা, প্রথম দফার ভোটে বিজেপি তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন কিছু বলেন, মাল্টিপল সোর্স থেকে ইনপুট নিয়ে তিনি বলেন, তাই তার কথার তো গুরুত্ব দিতেই হবে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো শহরে রয়েছেন এবং তিনি তো 110টা আসন নিশ্চিত দাবি করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর বক্তব্য হাওয়ায় থেকে হয় না। বিজেপিকে যে 120 কমে ঠেকানো সম্ভব নয়, এটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। প্রথম দফার ভোটে কোনো অবস্থাতেই তৃণমূল অ্যাডভান্টেজে নেই। বিভিন্ন জায়গা থেকে যা তথ্য পেয়েছি, সেই তথ্যের উপর ভিত্তি করে বলছি 152টা যে কেন্দ্রে ভোট হয়েছে, বিজেপি এগিয়ে আছে। সেটা অভিষেক যাই ক্লেম করুন না কেন, দিদিমণি যাই ক্লেম করুন না কেন, ক্লেম করার মধ্যে তো কোনো অসুবিধা নেই। দ্বিতীয় দফার ভোটের আগে সবাইকে চাঙ্গা রাখার বার্তা দেওয়া। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, একজন বাঙালি প্রথমবারের জন্য হলো, এটা বেশ গর্বের কথা। এবং গোবর্ধন দাস, একজন বিশিষ্ট বিজ্ঞানী, তাকেও সদস্য করা হয়েছে। এটা অবশ্যই সবের মধ্যে আমি রাজনীতি খুঁজতে রাজি নই, কারণ ডক্টর অশোক লাহিড়ী যখন ভোটে দাঁড়াননি, তার আগেই তার কাছে খবর এসেছিল যে তাকে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে যাওয়ার কথা মোদিজি ভাবছেন। সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো। ভোটের মুখে এটা একটা ভালো বার্তা, যে বিজেপি বাঙালি বিরোধী নয়, এই বার্তাটা তো দেয়া গেল এবং খুব যোগ্য চয়েস হয়েছে, কোনো সন্দেহ নেই। ডক্টর অশোক লাহিড়ী বিদ্বান মানুষ, পণ্ডিত মানুষ, অর্থনীতিবিদ। তিনি আগেও অটলজির সময় তার মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, অনেক জায়গায় পড়িয়েছেন, দেশে বিদেশে, প্রেসিডেন্সির প্রাক্তনী। তার তার এই দায়িত্ব দেওয়া তাকে আমাদেরও সম্মানিত করেছে বাঙালি হিসাবে। প্রথম দফা নির্বাচনে আমরা দেখলাম যে গোটা বাংলাতে 91%-রও বেশি ভোট গ্রহণ হলো। এই যে রেকর্ড সংখ্যক ভোট এবারে পড়লো, তো এর পিছনে কি লজিক বলে মনে করেন? লজিক কি? নির্বাচন কমিশনের কুর্নিশ প্রাপ্য। এসআইআর এর পরে প্রথম ভোট, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং ভোটে কোনো বড় ধরনের গণ্ডগোলের তো খবর নেই। যারা আশঙ্কা প্রকাশ করছিলেন গণ্ডগোল হবে, তারা এখন কিছু বলতে পারছেন না। দ্বিতীয় দফার ভোটটাও কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। সেখানেও একই রকম বন্দোবস্ত কমিশনকে রাখতে হবে। এবং অবশ্যই গণনার দিনও কিন্তু বিস্তর অভিযোগ ওঠে। এই সব বিষয়গুলো কমিশন যদি সুষ্ঠুভাবে করতে পারে, তাহলে তারা লেটার মার্কসের দাবি করতে পারে। দাদা, এদিকে তৃণমূলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং এই বিবৃতিতে বলা হয়েছে যে প্রথম দফা নির্বাচনে এই বিপুল সংখ্যক ভোট দানের যে এই বিষয়, এটা কোনো পাটিগণিত নয়, কোনো রাজনৈতিক রসায়ন নয়। এসআইআরের ফলে হ্যাবক সংখ্যক মানুষের নাম কাটা গিয়েছে। যেহেতু এত মানুষ ভোট দিতে পারেননি, তাই জন্য শতাংশ হিসাবে ভোটটা বেড়েছে। কি বলবেন? না, যারা ভোট দিতে পারেননি তো পারেননি, আর যারা ভোট দিয়েছেন তারা সব বৈধ ভোটার। এবং অনুব্রত মণ্ডলী তো আসল কথাটা বলে দিলেন যে এই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হয়নি। উনি তো একটা প্রেডিক্ট করেছেন তৃণমূল 20-25টা আসন পাবে। শুভেন্দু বলেছেন যে বিজেপি 125টা পেয়েই গিয়েছে। তা অনুব্রত মণ্ডলের বক্তব্যের সঙ্গে শুভেন্দুর বক্তব্যে যেটা মিল পাচ্ছি আসন সংখ্যার নিরিখে, সেটাই খুব তাৎপর্যপূর্ণ। এসআইআরের পরে প্রথম ভোট, মানুষের ভোটদানের উৎসাহ ছিল, পরিযায়ী শ্রমিকরা দলে দলে এসে ভোট দিয়েছেন, সবাই ভোট দিয়েছেন, এটাই তো হওয়া উচিত। কিন্তু ওই 93% ভোট, এই ভোট কিন্তু প্রতিষ্ঠানের পক্ষে নয়, এটা সাদা চোখে বোঝা যায়। মুসলমানরা ঢেলে ভোট দিয়েছেন, হিন্দুরাও ঢেলে ভোট দিয়েছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে স্বাধীনতার পরে তো এত ভোট কখনো পশ্চিমবঙ্গে হয়নি। সত্যি কথা বলতে, তৃণমূলের যারা বলছেন 100-র উপরে পাবে, বিজেপি যারা বলছেন 100-র উপরে পাবে, প্রত্যেকেই দাবি পাল্টা দাবি চলতে থাকবে। তবে আমার যেটা ধারণা, প্রথম দফার ভোটে বিজেপি তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে আছে।
তবে এদিকে কুণাল ঘোষ তো আবার বলেছেন যে অলরেডি আমরা প্রায় 125টা আসন পেয়ে গিয়েছি, 121 থেকে 25টা আসন আমরা জিতে গিয়েছি, এবার দ্বিতীয় দফাতেও ম্যাজিক ফিগার আমরা পেয়ে যাব, কি বলবেন? আগের বারে 152টা আসনের মধ্যে বিজেপি 59টা পেয়েছিল, তো এবারে বিজেপির আসন তো কম করে 30টা বাড়বে। কুণালবাবু বলেছেন, ওনার কী পাটিগণিতে বলেছেন সেটা উনিই জানেন। হ্যাঁ, কুণালবাবুর বক্তব্য, উনি তো প্রার্থী, দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাই কর্মীদের মনোবল চাঙ্গা রাখারও একটা ব্যাপার থাকে। সরকার গঠনের দোরগোড়ায় পৌঁছেছি বললে পরে কর্মী সমর্থকরা উজ্জীবিত হবেন। কুণালবাবু নিজেও জানেন যে দাবি তিনি করছেন সেই দাবির সঙ্গে কোনো বাস্তবের মিল নেই। আপনি একটু আগেই বলছিলেন যে শাসক বিরোধী মানে তৃণমূল হোক, বিজেপি হোক কিংবা বামপক্ষ, সবাই যাদের নিজেদের মতন আর কি প্রেডিকশন করছে এবং বলছে আমরা তো জিতেই গিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে আসল খেলা তো এবার শুরু হবে। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন একটাই কথা, সেটা হচ্ছে 4ঠা মের পরে আর 5 দিনের মধ্যে বিজেপিকে বাংলাতে খুঁজেই পাওয়া যাবে না। তো এই যে এই বক্তব্য, কথার কোনো গুরুত্ব আছে বলে তো আমার মনে হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেগুলো কথা বলছেন সেই কথাকেও খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। প্রধানমন্ত্রী যখন বলেছেন বেশ কয়েকটা জেলায় তৃণমূল খাতা খুলতে পারবে না, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন কিছু বলেন মাল্টিপল সোর্স থেকে ইনপুট নিয়ে তিনি বলেন, তাই তার কথার তো গুরুত্ব দিতেই হবে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো শহরে রয়েছেন এবং তিনি তো 110টা আসন নিশ্চিত দাবি করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর বক্তব্য হাওয়ায় থেকে হয় না, নানা রকম ইনপুট নিয়ে তারা অ্যানালিসিস করে বলেন। আমার ধারণা অভিষেক যেটা প্রথমে বলছিলেন বিজেপি 50-এর নিচে নামবে, মমতা দিদি বলে দিয়েছেন যে 120 বিজেপি পৌঁছলে ওরা ঘোড়া কেনা বেচা করবে। অর্থাৎ বিজেপিকে যে 120 কমে ঠেকানো সম্ভব নয়, এটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। আর অনুব্রত মণ্ডলের কথাকে খণ্ডন বলছেন যে এই ভোট আমি দেখিনি, এই ভোট তৃণমূলের পক্ষে নয়, তখন তো শাসক দলের উচিত ছিল যে অনুব্রত মণ্ডলের বক্তব্যকে খণ্ডন করা, কিন্তু সেটা তারা করেননি এবং অনুব্রত তার বক্তব্য প্রত্যাহার করেননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি কথা বলেছেন, তিনি বলেছেন যে এসআইআর এর ফলে গোটা বাংলার মানুষ অত্যন্ত বিরক্ত এবং যার ফলে এই যে বিপুল সংখ্যক ভোট সেটা বিজেপির বিপক্ষেই গিয়েছে এবং দ্বিতীয় দফা তারিখে বোঝা যাবে, 4 তারিখেই মানুষ বুঝতে পারবে যে কার পক্ষে বা কার বিপক্ষে গেছে। তো অনেকেই যারা আর কি প্রেডিকশন করছেন যে যেই এলাকায় বিজেপির বিপক্ষে ভোট গিয়েছে তাতে কি তৃণমূলের কিছুটা অ্যাডভান্টেজ বাড়লো বলে মনে করেন? প্রথম দফার ভোটে কোনো অবস্থাতেই তৃণমূল অ্যাডভান্টেজে নেই। দ্বিতীয় দফায় কার ঝুলিতে কোন দিকে ভোট থাকতে পারে বলে আপনার মনে হয়? এটা 29 তারিখে তুমি যদি আসো তখন আমি একটা ছবি তোমাকে তুলে ধরার চেষ্টা করব। হাওয়ায় কথা আমি বলি না। আমি প্রথম দফার ভোটটা হয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে যা তথ্য পেয়েছি সেই তথ্যের উপর ভিত্তি করে বলছি 152টা যে কেন্দ্রে ভোট হয়েছে বিজেপি এগিয়ে আছে। সেটা অভিষেক যাই ক্লেম করুন না কেন, দিদিমণি যাই ক্লেম করুন না কেন, ক্লেম করার মধ্যে তো কোনো অসুবিধা নেই। দ্বিতীয় দফার ভোটের আগে সবাইকে চাঙ্গা রাখার বার্তা দেওয়া, হ্যাঁ, এটা বিজেপিও করছে, তৃণমূলও করছে। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি যা বলছে 2021-এর থেকে বিজেপির ফল এই 152টা কেন্দ্রে আরও ভালো হবে। কতটা ভালো হবে সেটা 4 তারিখ পাওয়া যাবে। নীতি আয়োগের ক্ষেত্রে আর কি নীতি আয়োগ পুনর্গঠনের মাধ্যমে কি কোনো রকম বার্তা দিতে চাইছে কেন্দ্র? আমি আজকে সকালে প্রথম ফোনটা করেছি বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়িকে। তাকে আমি অভিনন্দন জানিয়েছি। তিনি উত্তর কলকাতার মানুষ, উত্তর কলকাতার ঐতিহ্যকে শিরদাঁড়ায় বহন করেন, হিন্দু স্কুলের প্রাক্তনী। ওনার সঙ্গে কথা বলাই একটা অসম্ভব ভালো অভিজ্ঞতা। হ্যাঁ, তাকে আমি অভিনন্দন জানিয়েছি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, হ্যাঁ, একজন বাঙালি প্রথমবারের জন্য হলো, এটা বেশ গর্বের কথা। এবং গোবর্ধন দাস একজন বিশিষ্ট বিজ্ঞানী, তাকেও সদস্য করা হয়েছে। এটা অবশ্যই সবের মধ্যে আমি রাজনীতি খুঁজতে রাজি নই, কারণ ডক্টর অশোক লাহিড়ী যখন ভোটে দাঁড়াননি তার আগেই তার কাছে খবর এসেছিল যে তাকে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে যাওয়ার কথা মোদিজি ভাবছেন। সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো।
দাদা, আপনি বললেন যে গোবিন্দ দাস তার মতন একজন আন্তর্জাতিক মানের বিজ্ঞানী, তাকে নীতি আয়োগে এই অন্তর্ভুক্তিকরণ, এটা কি দেশের স্বাস্থ্য এবং গবেষণা নীতিতে আগামী দিনে বড়সড় পরিবর্তন হবে বলে আপনার মনে হয়? প্ল্যানিং কমিশন বন্ধ হওয়ার পর যখন থেকে নীতি আয়োগ চালু হয়েছে, অনেক ট্রান্সফরমেশন হয়েছে। উনি কাজ শুরু করবেন, এরা সব সমাজের বিশিষ্ট বিশিষ্ট মানুষ, এদের নিজেদের ডোমেনে এদের এক্সপার্টাইজ অসাধারণ। এরা দেশের উন্নতি প্রগতির পথে পজিটিভ কন্ট্রিবিউশন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এই ভিশন বিকশিত ভারত, সেখানে এই দল কতটা সাহায্য করবে বলে মনে হয়? অবশ্যই করবেন। ডক্টর লাহিড়ী, ডক্টর গোবর্ধন দাস, আরও যারা আছেন, তাদের নিজস্ব একটা ভিশন প্ল্যানিং আছে, তো সেটাকে তারা এক্সিকিউট করবেন এবং মোদিজির যে ভিশন ডকুমেন্ট, যে বিকশিত ভারতের স্বপ্ন, সেই স্বপ্ন রূপায়ণের ক্ষেত্রে এরা উল্লেখযোগ্য ভূমিকা নেবেন বলে আমার মনে হয়। নীতি আয়োগে বাঙালি, দুজন বাঙালিকে এরকম প্রথম সারির বরিষ্ঠ বাঙালিকে এই অন্তর্ভুক্তিকরণ, তো সেক্ষেত্রে কি বাংলাকে একটা প্রিভিলেজ দেওয়ার বার্তা সেটা? অবশ্যই ভোটের মুখে এটা একটা ভালো বার্তা। হ্যাঁ, যে বিজেপি বাঙালি বিরোধী নয়, হ্যাঁ, এই বার্তাটা তো দেয়া গেল এবং খুব যোগ্য চয়েস হয়েছে, কোনো সন্দেহ নেই। ডক্টর অশোক লাহিড়ী বিদ্বান মানুষ, পণ্ডিত মানুষ, অর্থনীতিবিদ। তিনি আগেও অটলজির সময় তার মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, অনেক জায়গায় পড়িয়েছেন, দেশে বিদেশে, প্রেসিডেন্সির প্রাক্তনী। তার কি বলবো, তার এই দায়িত্ব দেওয়া তাকে আমাদেরও সম্মানিত করেছে বাঙালি হিসাবে। শেষ প্রশ্ন রয়েছে দাদা, যে এই যে নতুন দল গঠন, মানে নীতি আয়োগে নতুন টিম গঠন, যার ফলে আপনি বিশ্লেষণ করলেন যে কিভাবে বাংলা নতুন দিশা দেখতে পারে, তবে এইটা কি বলা যেতে পারে যে রাজনৈতিকভাবে বাংলাকে হিট করার জন্য কেন্দ্রের একটা মাস্টার স্ট্রোক? না, এটা আগে থেকেই ঠিক ছিল। বিধানসভা ভোটের মুখে এই দুই বাঙালিকে নীতি আয়োগের সামিল করা অবশ্যই একটা বার্তা আছে, রাজনৈতিক বার্তাও আছে।